This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের ওষুধেই নতুন নিয়োগ পরীক্ষায় বসার থেকে বাদ পড়ল দাগিরা। আদালতের গুতোয় এসএসসিকে 1806 জনের তালিকা প্রকাশ করতে হলো, অর্থাৎ দাগিদের তালিকা প্রকাশ করতে হলো। আর এসএসসি এই দাগিদের তালিকা প্রকাশ করার পরই দেখা গেল এই দাগিদের মধ্যে থেকে 1400 জন যারা অলরেডি এই নতুন নিয়োগ পরীক্ষায় রীতিমতো আবেদন করে বসেছিল এবং অ্যাডমিট কার্ডও পেয়ে গিয়েছিল। যদি এসএসসির এই তালিকা প্রকাশ না হতো আদালতের গুতোয়, তাহলে এই নতুন যে নিয়োগ পরীক্ষা তাতেও বসে এই দাগির সংখ্যা আরো অনেক বেশি। আর একই দাবি নিয়ে এবার আদালতে যাচ্ছেন চাকরি প্রার্থীদের আইনজীবীরা। আচ্ছা, একটা কথা বলুন তো, দ্বিতীয়বার যখন এই দাগিদের তালিকা এসএসসি প্রকাশ করলো তখন তাতে নাম দেখা গেল তৃণমূল কংগ্রেসের বিধায়ক হামিদুল ইসলামের মেয়ের। তাহলে প্রথম তালিকায় তার নামটা বাদ পড়েছিল কি করে? অনেকেই কিন্তু এটাকে সন্দেহের চোখে দেখছেন। আগামী দিনে এসএসসি যে পরীক্ষা নিতে চলেছে সেখানেও দুর্নীতি হতে পারে এমনটা আশঙ্কা প্রকাশ করেছেন অভিজিৎ গাঙ্গুলি। ঢাকি সমেত বিসর্জনের কথা বলেছিলেন হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বাস্তবে হলেও তাই। সুপ্রিম কোর্ট 2016 সালের গোটা প্যানেলটাকে বাতিল করে দিয়েছে। আদালতের গুতোয় গতকাল সন্ধ্যের দিকে এবং তারপরে মোট 1806 জন দাগির নাম প্রকাশ করতে বাধ্য হলো এসএসসি। আর এই 1806 জনের মধ্যে তৃণমূল নেতা রয়েছে, তার স্ত্রী রয়েছে, তার আত্মীয় রয়েছে, তার ঘনিষ্ঠরাও রয়েছে, মানে একেবারে পোক্ত শাসক যোগ যাকে বলে। চাকরি চোরের তৃণমূল কানেকশন। বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের পুত্রবধূর নাম জলজল করছে দাগির তালিকায়। আদালতের বিষয় বলে উত্তর এড়ানোর চেষ্টা পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের। যা বেরিয়েছে তোমরা যা পেয়েছো ও তো আইন আদালতে, তো সুপ্রিম কোর্ট হাইকোর্ট, ল উইল টেক ইট অন কোর্স। সত্য নির্মল ঘোষকে নিশানা ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর। নান্টু ঘোষের যারা ইতিহাস জানে তারা সবই কিছু জানে নান্টু ঘোষ কি ছিল, নান্টু ঘোষের কি ব্যবসা আছে। নিয়োগ দুর্নীতিতে প্রথম চাকরি গেছিল তৎকালীন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার। সুপ্রিম কোর্টে গিয়েও রেহাই মেলেনি। সেই অঙ্কিতার নামও রয়েছে দাগির তালিকায়। অর্থাৎ প্রাক্তন মন্ত্রীকন্যা যে নিজের চেষ্টায় চাকরি পাননি তার প্রমাণ আরও একবার দিল এসএসসি। দাগিদের তালিকায় নাম তৃণমূলের 2 কাউন্সিলরের। রাজপুর সোনারপুর পুরসভার কুহেলি ঘোষ, বালুরঘাট পুরসভার দীপান্বিতা দেবসিংহ। পিছনের রাস্তা দিয়ে স্কুলে ঢুকেছেন, আবার তারাই মানুষের ভোটে জনপ্রতিনিধি হয়েছেন। কুহেলি বলছেন আদালতের দ্বারস্থ হবেন। আমি চাকরিটা আমার নিজের যোগ্যতায় পেয়েছি এবং সর্বোপরি আমাকে যেটা সিবিআই বিষ দিয়েছিল সেই সিবিআইকে আমার চ্যালেঞ্জ করা ছিল। এই তালিকায় আমার নাম আছে, কিন্তু কেন নামটা আছে আমি এখনও আমার কাছে ক্লিয়ার নয়, কারণ আমার বিরুদ্ধে কোনো অভিযোগ হওয়া মানে আমাকে তো অভিযোগটা প্রমাণ করে দিতে হবে। দীপান্বিতা সামনেই আসেননি। দাগের শিক্ষকের লুকোচুরি নিয়ে ঠেস স্থানীয় বিজেপির। আজকে জনসমক্ষে আসতে পারছে না, ধিক্কার জানায় তৃণমূলের কাছে। লজ্জার বিষয়, তৃণমূলের এরকম একজন অপদার্থ, এরকম অযোগ্য শিক্ষককে আজকে তারা কাউন্সিলর বানিয়েছে। উত্তর দিনাজপুর জেলা পরিষদের তৃণমূল সভাধিপতি ছিলেন কবিতা বর্মন 2018 থেকে 2023, এই 5 বছরে। কবিতাও দাগি শিক্ষিকা, এখন অবশ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে। জেলা তৃণমূল সভাপতি বলছেন, বিতর্ক হয়েছে না, সবচেয়ে ক্ষতি হয়েছে যারা যোগ্য যারা ছিল তাদের। মালদা জেলা পরিষদের তৃণমূলের সদস্যের স্বামী শামসুদ্দিন আহমেদের নামও রয়েছে দাগির তালিকায়। মন্ত্রী সাবিনা ইয়াসমিনের ঘনিষ্ঠ শামসুদ্দিন। ছেলে দাগি মানতেই নারাজ শামসুদ্দিনের বাবা। চাকরিটা কি তৃণমূল করে দিয়েছে? না না, তৃণমূলের নেতা করে দিয়েছে। কোন নেতা করে দেয় না? পরীক্ষা না দিয়ে করেছে? পরীক্ষা দেয়নি, মানে ও তো 2টো চাকরি করতো তার আগে। তাই? হ্যাঁ, আগে পঞ্চায়েতে করতো, তারপরে গয়েশ্বরীতে করতো। সবাই নাকি যোগ্য,
তাহলে কোন লজ্জা মুখ লুকোচ্ছেন দাগিরা? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। চাকরি চোরদের সঙ্গে তৃণমূলের কানেকশন দেখুন, কয়েকটি উদাহরণ আপনাদের দেব যারা এই দাগির তালিকায় যাদের নাম জলজল করছে তারা আবার সম্পর্কেও জড়িয়ে রয়েছে। খানাকুলে যেখানে চাকরি হারা হয়েছে দম্পতি, আবার ননদ বৌদির নাম জলজল করছে হুগলিতে। হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ছিলেন সাহিনা সুলতানা। 2018 থেকে 2023 সেই সময় খানাকুলের রাজহাটে হাই স্কুলে যোগ দেন সাহিনা। এখন জানা গেল সাহিনা দাগি, চাকরি সোজা পথে হয়নি। তৎকালীন শিক্ষামন্ত্রী অধুনা জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবিও রয়েছে সাহিনার। তবে বাড়ি গিয়ে সাহিনার খোঁজ পায়নি TV9 বাংলা। এইটা খানাকুলের ঘোষপুর গ্রাম, মাইনান গ্রাম, ঘোষপুর গ্রাম পঞ্চায়েতের সাহিনা সুলতানার বাড়িতে আমরা এলাম এবং বারবার আমরা সাহিনা এবং তার বাড়ির লোকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম, কিন্তু কেউ গেট খুললো না। সাহিনা দাদা নাইমুল হক খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতি দাপুরের তৃণমূল নেতা। এই নাইমুলের স্ত্রী অর্থাৎ সাহিনা সুলতানার বৌদি নমিতা আদক। সেই নমিতা আদকের নামও SSC দাগি শিক্ষকের তালিকায়। মানুষ দেখছে, জনগণ দেখছে যে তৃণমূলের নেতারা কিভাবে চাকরি বিক্রি করেছে। দেখুন, এই ব্যাপারে আমার বলা উচিত হবে না, আমি এই ব্যাপারে মুখ খুলতে চাইছি না। তার কারণ হচ্ছে যে এটা দলের আভ্যন্তরীণ ব্যাপার। পারিবারিক কানেকশন আরও আছে। দাগি দম্পতির খোঁজ মিলেছে খানাকুলে। দাগি তালিকায় 316 নম্বরের নাম খানাকুলে দাপুরের তৃণমূল নেতা বিভাস মালিকের। বিভাস হুগলি জেলা পরিষদের প্রাক্তন সদস্য, তারকেশ্বর বিদ্যালয়ে পড়াতেন। বিভাসের স্ত্রী সন্তোষীর নামও দাগির তালিকায়। দাগি তালিকায় পিংলার জলচকের তৃণমূলের অঞ্চল সভাপতি অজয় মাঝি। অযোগ্য অজয়ের হুমড়িতম্বি অবশ্য তাতেও কমেনি। অজয় মাঝির খোঁজে তার বাড়িতে গেলে সেখানে TV9 বাংলার ক্যামেরা খুলতে দেয়নি ঘনিষ্ঠরা। খবর আসে তিনি পার্টি অফিসে আছেন, সেখানেও ঘিরে ধরে হুমকি দেয় অজয় মাঝির অনুগামীরা। পাশাপাশি আমরা গিয়েছিলাম স্থানীয় তৃণমূলের পার্টি অফিসে তার দেখাও পেয়েছিলাম, কিন্তু কথা বলতে পারলাম না। কারণ একটাই, কারণ পার্টি অফিসে তিনি যে দাপটের সাথে তার সাঙ্গপাঙ্গরা কথা বললেন আমাদের সাথে, যেন আর কিছুক্ষণ যদি আমরা থাকতাম তাহলে হয়তো এই যে অক্ষত অবস্থায় দাঁড়িয়ে কথা বলছি আপনাদের সাথে এটাও হয়তো বলতে পারতাম না। হ্যাঁ, ওই জন্য তৃণমূল নেতা ইছা হক সর্দারের ছেলে নাজিবুল্লাহ নামও আছে দাগির তালিকায়। বারাসাত 1 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা ব্লক তৃণমূলের সভাপতি ইছা। অযোগ্য শিক্ষকের তালিকায় নাম হিঙ্গলগঞ্জের পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল সভানেত্রীর মেয়ে প্রিয়াঙ্কা মণ্ডলেরও। শাসক দলের নেতা থেকে শুরু করে বিধায়ক, তাদের ঘনিষ্ঠরা, আত্মীয়রা, তারা অযোগ্যদের তালিকা। শাসক দলের এই সুবিধা নিয়ে কি অবৈধভাবে চাকরি? আমি বলতে পারবো না, আমি লিস্ট দেখিনি, শিক্ষামন্ত্রী উত্তর এড়াচ্ছেন, আমতা আমতা করছেন শাসক দলের সাংসদ। তুমিও দেখছো, আমিও দেখছি। তাহলে দুর্নীতি তো হয়েছে। দেখা যায়, এদের নিয়ে আমার কিছু বলার নেই। যা হয়েছে তার শাস্তি আসছে, যারা হয়েছে তারা বাদ গেছে, সবই হয়েছে। আমি এটা নিয়ে আর কি। তৃণমূলের বিড়ম্বনায় কি ফুটে উঠছে শতাব্দীর কথায়? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। SSC অযোগ্য দাগিদের তালিকা প্রকাশ করার পরই শুরু হয়েছে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি। এই ইস্যুতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাল্টা দিয়েছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলছেন, কান টেনেছেন, এবার মাথাটা টানুন। 1804 জন দাগি অযোগ্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে SSC, যার মধ্যে অনেকেই শাসক দলের নেতা মন্ত্রীদের আত্মীয়। আবার কোনো নেতার নিজের নামই রয়েছে এই তালিকায়। এ নিয়ে বিরোধীদের লাগাতার তোপের মুখে এবার পাল্টা আক্রমণ শানিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার নিশানায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল নেতা কেন, বিজেপি নেতা নেতৃত্ব নাম এসছে তো, সব শুভেন্দু অধিকারী উপাসে করিয়েছে। সুকান্ত মজুমদার লিস্ট দেখে দেখে বলে দিই যে বিজেপির কতগুলো লোক ওর মধ্যে ছিল, শুভেন্দু অধিকারীর কতগুলো লোক ওই লিস্টের মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায়, সেটা সুকান্ত মজুমদারকে দেখতে বলি। নিয়োগ দুর্নীতি নিয়ে শুভেন্দু অধিকারীকে সরাসরি আক্রমণ করে বসেছেন কল্যাণ। যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন নন্দীগ্রামের বিধায়ক। আমি এর ব্যাখ্যা দেব না, আপনি আমার একটা আত্মীয়র নামও পাবেন না, আর আমার সঙ্গে যারা বিজেপিতে যোগদান করেছে 20 সাল থেকে অদ্যাবধি, আমার ডায়ে বায়ে পিছনে একটা লোককে পাবেন না। এবং আপনাদের শুনে রাখা দরকার, এই ডাকাত পার্থ চ্যাটার্জির সঙ্গে আমি বাক্যালাপ করতাম না। নিজের দিকে তোলা অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ শানিয়েছেন শুভেন্দু অধিকারী।
স্বাভাবিকভাবে এরা যদি দাগি হয়ে থাকেন, হয়তো দাগি সুপ্রিম কোর্টের ভাষায়, তাহলে মহাদাগি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এরা যে টাকা তুলে দিয়েছে তার 75-80% টাকা সরাসরি কালীঘাটে গেছে। কান টেনেছেন, মাথা টানুন। শুভেন্দু অধিকারী তিনি তো 2020 সালের নভেম্বর মাস পর্যন্ত তৃণমূল কংগ্রেসেই ছিলেন। যদি তার কাছে এত তথ্য, এত রাগ, এত সব অভিযোগ, তিনি তার আগে বললেন না কেন? সুপ্রিম কোর্টের নির্দেশে দাগি অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। তারপরেই শুরু হয়ে গেছে রাজনীতির চাপানুতোর। এসএসসি নিয়োগ দুর্নীতির সময় শুভেন্দু অধিকারী তৃণমূলের মন্ত্রী ছিলেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ বুঝিয়ে দিচ্ছে দুর্নীতি নিয়ে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি থেকে রাজ্যের বিরোধী দলনেতাও রেহাই পাচ্ছেন না। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। স্কুলে শিক্ষক নিয়োগ হচ্ছে না, দুর্নীতির পাহাড় প্রমাণ অভিযোগ রয়েছে, বিচারাধীন একাধিক বিষয়, আর তার মধ্যেই শিক্ষা মন্ত্রকের একটি রিপোর্ট সামনে এসেছে, যে রিপোর্ট উদ্বেগের, দুশ্চিন্তার। স্কুলে ছাত্র নেই, স্কুলে শিক্ষকের আকাল। সব রাজ্যে স্কুল পরিকাঠামো, পড়ুয়া ভর্তির হার সহ প্রতি বছরের সমীক্ষা রিপোর্ট প্রকাশ করে কেন্দ্র। শিক্ষা মন্ত্রকের অধীনস্থ ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাসের এবছরের রিপোর্ট বাংলা শিক্ষাক্ষেত্রে উদ্বেগ বাড়িয়েছে। স্কুল রয়েছে, কিন্তু সেখানে কোনো পড়ুয়াই ভর্তি হয়নি। এরকম স্কুলের সংখ্যা সবথেকে বেশি বাংলাতেই। সারা দেশে ছাত্রশূন্য স্কুলের সংখ্যা ৭,৯৯৩। পশ্চিমবঙ্গে সেই সংখ্যা ৩,৮১২। করোনাকালের পর টানা ৩ শিক্ষাবর্ষে কমেছে স্কুলের সংখ্যা। গত শিক্ষাবর্ষ থেকে চলতি শিক্ষাবর্ষের তুলনা টানলে স্কুলের সংখ্যা কমেছে 230। গত এক বছরে উল্লেখযোগ্যভাবে কমেছে ছাত্র ভর্তির সংখ্যা। পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে যেখানে যেখানে ইন্টারনেট রয়েছে, যেখানে যেখানে লাইব্রেরি ফ্যাসিলিটি রয়েছে, সেই সংখ্যাও অত্যন্ত নিচে। ক্রমশ কমছে ছাত্র ভর্তির সংখ্যা। শিক্ষক নিয়োগ যে হারে হচ্ছে তাও সন্তোষজনক নয়। নিয়োগ দুর্নীতি বড় ছায়া ফেলেছে শিক্ষাক্ষেত্রে। থমকে গেছে শিক্ষক নিয়োগ। গত ৩ বছর ধরে শিক্ষক সংখ্যা বৃদ্ধির হারও সন্তোষজনক নয়। শিক্ষা মন্ত্রকের রিপোর্টে উল্লেখ, 2022-23 শিক্ষাবর্ষে শিক্ষকের সংখ্যা ছিল 5,78,375। 2023-24 শিক্ষাবর্ষে তা কমে হয় 5,76,557। চলতি শিক্ষাবর্ষে শিক্ষকের সংখ্যা 5,83,825। অর্থাৎ গত 3 বছরে মাত্র 5,450 জন শিক্ষকের বৃদ্ধি হয়েছে। এমন অনেক স্কুল রয়েছে যেখানে পড়ুয়া ভর্তি হলেও শিক্ষক রয়েছেন মাত্র একজন। কেন্দ্রের রিপোর্ট বলছে রাজ্যে মোট স্কুল 93,715। মাত্র একজন শিক্ষক নিয়ে চলা স্কুলের সংখ্যা 6,882। ওই স্কুলগুলোতে পড়ুয়ার সংখ্যা 2,35,494। 13-14 বছরে শিক্ষা ক্ষেত্রে স্কুলগুলোকে ডেভেলপমেন্ট করার জন্য কোনো ফান্ড সেইভাবে দেয়নি। ন্যাশনাল এডুকেশন পলিসি অর্থাৎ NEP 2020-কে পশ্চিমবঙ্গে লাগু না করা অন্যতম একটি কারণ, যে পশ্চিমবঙ্গ শিক্ষা ব্যবস্থার দিক থেকে দিন দিন পিছিয়ে যাচ্ছে। 1000 স্কুল বন্ধ, 6000 স্কুলে একজন মাস্টারমশাই। সরকারি স্কুল আস্তে আস্তে বন্ধ হচ্ছে। প্রাইভেটের শিক্ষা ব্যবসার এজেন্সি নিয়েছে রাজ্য সরকার। কেন্দ্রীয় শিক্ষা দপ্তর যত রিপোর্ট কম দেবে তত ভালো। বিজেপির দালালি কম করে বরঞ্চ বলুন, মধ্যপ্রদেশের বুকে কদিন আগে ডাবল ইঞ্জিনের সরকার, ছাদের চাঙড় ভেঙে পড়ে শিশু আহত হচ্ছে, মারা যাচ্ছে। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা বাকি গোবলয়ের রাজ্যের থেকে অনেক ভালো বলেই আজও সর্বভারতীয় স্তরের যে কোনো পরীক্ষায় পশ্চিমবঙ্গ প্রথম তালিকার দিকে থাকে। ছাত্র নেই, শিক্ষক আছে, এমন স্কুলের নিরিখে দেশের মধ্যে ফার্স্ট বয় পশ্চিমবঙ্গ। সারা দেশে ছাত্রবিহীন স্কুলে কর্মরত শিক্ষকের মোট সংখ্যা 20,817। শুধু বাংলাতেই সেই সংখ্যা 17,965। পশ্চিমবঙ্গে স্কুল প্রতি শিক্ষকের গড় হার মাত্র 6 জন। ছাত্র শিক্ষক অনুপাত 29। স্বাভাবিকভাবেই নির্বাচনের আগে এই রিপোর্ট পশ্চিমবঙ্গের শাসক দলকে কিছুটা হলেও যে ব্যাকফুটে ঠেলবে তা বলার অপেক্ষা রাখে না। নয়াদিল্লি থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। যাদের বিরুদ্ধে চাকরি বিক্রির অভিযোগ, এবার তাদের কথা বলবো। যেমন ধরুন বড়োয়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। এই জীবন কৃষ্ণ সাহা তিনি দুর্নীতির টাকা আলু ব্যবসায় কাজে লাগিয়েছেন। তিনি প্রভাবশালী এবং জামিন পেলে প্রমাণ নষ্ট করতে পারেন। জীবন কৃষ্ণকে আদালতে তুলে ঠিক এভাবেই সওয়াল করেছে ইডি। কিন্তু প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়ার সময় জীবন কৃষ্ণ কি বলেছেন? তিনি বলেছেন যে আমি বনেদি ব্যবসায়ী বাড়ির ছেলে, দুর্নীতির সঙ্গে যুক্ত নই। ভাবুন একবার যুক্তিটা। জীবনে কি পাবো না, ভুলেছি
ভোট পেয়ে বিধানসভায় পৌঁছেছিলেন, এখন আবার ফেরত যেতে হচ্ছে জেলে। এই জীবনের ভাবনায় এখন শুধু ইডি। শনিবার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে আদালতে পেশ করে কেন্দ্রীয় এজেন্সির দাবি 2010 থেকে জীবনকৃষ্ণ সাহার অ্যাকাউন্টে 1 কোটি 20 লক্ষ টাকার লেনদেন হয়েছে। তদন্তকারীদের সন্দেহ দুর্নীতির টাকা আলু ব্যবসায় খাটিয়েছেন জীবনকৃষ্ণ। হেফাজতে থাকাকালীন কোনো প্রশ্নের সদুত্তর দেননি। জেল হেফাজতে পাঠানো হোক জীবনকে, এই আবেদন মেনে আগামী 12ই সেপ্টেম্বর পর্যন্ত জীবনকৃষ্ণ সাহাকে জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। আমার মক্কেলকে লাইন নাম্বার 3-তে রাখা যায়, লেয়ার নাম্বার 3-তে রাখা যায়, তো লেয়ার নাম্বার 2-1 তাদের এগেনস্টে কমপ্লেন ফাইল হয়েছে, তারা এসছেন এবং বেল নিয়ে গেছেন। ডেফিনেটলি তো আমরা বেল ফাইল করব। এদিন ইডির তরফে আদালতে দাবি করা হয় দুর্নীতির জন্য স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করেন জীবন। বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে জীবন ও তার স্ত্রীর অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা জমা পড়ে। সন্দেহ এড়াতে ওর চেয়ে বেশি টাকা জমা করা হয়নি। জীবনকৃষ্ণ প্রভাবশালী, জামিন পেলে তথ্য প্রমাণ লোপাট করার ক্ষমতা রাখেন, তাকে জেলে গিয়ে জেরা করার অনুমতি দেওয়া হোক। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে। স্ত্রীর অ্যাকাউন্ট ব্যবহার করে সম্পত্তি কেন স্ত্রী অ্যাকাউন্টে 40 লাখ টাকা পেয়েছে, সেটা 7 বছরে। আমরা ব্যবসায়ী পরিবারের লোকজন, আমাদের টার্ন ওভার হয় ইয়ারলি 2 কোটি টাকা। আপনার বাবা তো বলছে আপনার সঙ্গে বাবা কেন বলছে সেটা বাবার ব্যাপার। ইডি তদন্ত চলাকালীনই একটি ভিডিও ভাইরাল হয়েছে, যার সত্যতা TV9 বাংলা যাচাই করেনি। তবে জীবনকৃষ্ণের অস্বস্তি বাড়ানোর জন্য যথেষ্ট। দাবি করা হচ্ছে চাকরি না পেয়ে জীবনকৃষ্ণের কাছে টাকা ফেরত চাইতে এসেছিলেন এক যুবক। 4 লাখের মধ্যে 2 লাখ দেন অন্তত, 2 লাখ টাকা দেন প্লিজ, প্লিজ স্যার। আপনার একটা ভিডিও দেখা গেছে যেখানে আপনি টাকার কথা বলছেন, ফেরত চাইছেন। না না, এটা রং। অনেক কিছু বানাবে এখন, আমরা তো এমএলএ, অনেক কিছু বানাবে। ইডির আতশ কাচের তলায় জীবনকৃষ্ণের সম্পত্তি, তিনি কিভাবে বিত্তবান হলেন সেটাই এখন তদন্তের বিষয়। তদন্ত সহযোগিতা করব, আশা করছি সব তথ্য। আপনার সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা। রাজ্যে এগিয়ে আসছে বিধানসভার ভোট, আর তার মধ্যে শাসক দলে অস্বস্তি ক্রমাগত বাড়ছে গোষ্ঠী কোন্দল নিয়ে। শীর্ষ নেতৃত্ব কড়া দাওয়ায় দিচ্ছে, কিন্তু তা থামার কোনো লক্ষণই নেই। সর্বত্র এক ছবি দেখা যাচ্ছে, নিউ টাউন হোক বা বর্ধমান। বছর ঘুরলেই ভোট, সামনে বিজেপির কড়া চ্যালেঞ্জ। সব বিবাদ মিটিয়ে দলকে একসুতোয় গাঁথতে বারবার বার্তা দিচ্ছেন তৃণমূলের শীর্ষ নেতারা, কিন্তু দলের অন্তর্দ্বন্দ্ব ঢাকা পড়ছে কই? শহরতলি থেকে জেলা বারবার মাথাচাড়া দিচ্ছে তৃণমূলের কোন্দল। নিউ টাউনের লস্করহাটিতে শাসক শিবিরে দ্বন্দ্ব। সব্যসাচী দত্ত ঘনিষ্ঠ তৃণমূল নেতা ইজাজুল লস্কর আয়োজিত রক্তদান শিবিরে রক্তারক্তি। রাজারহাট পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বাহার আলী লস্করের সঙ্গে ইজাজুল গোষ্ঠীর কোন্দল, আর যার জেরেই সব্যসাচী দত্তের সামনেই দুই গোষ্ঠীর বিবাদে হাতাহাতি, ভাঙচুর, লাথি ঘুষি, বাদ থাকলো না কিছুই। উত্তপ্ত পরিস্থিতি সামলে আসরে নামতে হয় বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্তকে। না আমি কালোর পক্ষে, না আমি বাহারের বিপক্ষে। আমরা দুজনে বসে, দুই ভাইকে বসে মিটিয়ে দেওয়ার সেই সামর্থ্য আপনাদের থেকে পেয়েছি। কালো আর বাহার যেরকম ছিল সেরকমই থাকবে। নিজের ঘনিষ্ঠ দুই নেতার দ্বন্দ্ব চাপা দেওয়ার চেষ্টায় কোনো কসুর করেননি তিনি। গেটটা খুব ছোট হয়ে গেছে, লোক অনেক বেশি হয়ে গেছে, সেই কারণে বিশৃঙ্খলার পরিস্থিতি। সেই জন্য না, মারামারি হয়নি ভাই। বিশৃঙ্খলা আপনারাই চিন্তা করছেন, আপনারাই তৈরি করার চেষ্টা করছেন। মিডিয়ার ঘাড়ে দায় ঠেলে সব্যসাচী অস্বস্তি কাটানোর চেষ্টা করলেও এই ছবিতে তা চাপা দেয়া গেল কি? যা বুঝলাম আমরা সব্যসাচী দপ্তর গল্প, এই আর যদি মারামারি করেন তাহলে আমি কিন্তু চললাম, তাতে কেউ থামেনি। তারা বলছে বাবা তাড়াতাড়ি কেটে পড়ো। তৃণমূল অপরাধীদের দল, ভাগাভাগির লড়াই, ওটা সব্যসাচী থাকলেও আছে, অন্যরা থাকলেও আছে। বর্ধমান শহরে 3 নম্বর ওয়ার্ডের প্রাক্তন যুব সভাপতির বাড়িতে হামলা। অভিযোগ বর্তমান যুব সভাপতির দিকে। তৃণমূল নেতা শেখ সাহেবের গাড়ি, বাড়ির গেট, সিসিটিভি ভাঙচুরের অভিযোগ। এলাকা দখল ঘিরে এই ঘটনা বলে স্থানীয় সূত্রে খবর। যদিও হামলার অভিযোগ মানতে নারাজ বর্তমান যুব সভাপতি। আবার যদি পুনরায় আমাকে দায়িত্ব দিয়ে দেয় তাহলে তো সব বন্ধ হয়ে যাবে। এসব চিন্তা ভাবনা করছে, তাহলে সাহেবের ঘরটায় অ্যাটাক করি, সাহেবকে ভয় দেখাই, সাহেবের কাছ থেকে সব ছেলে সরে যাবে ভয়ে। 2021-এ আগেও কিছুই ছিল না, একটা ডাউন টাউনে 4,000 টাকা মাইনায় কাজ করতো। আজকে বাংলা রেনোসাই 2-3টে গাড়ি স্করপিওতে আসে, মনে হবে সেই মন্ত্রীর মতন,
কোথায় পেলো? না তো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, এতদিন 4.5 বছর ধরে আমি এলাকা কোনো রকম আজ পর্যন্ত ঝামেলা হয়নি। আজকে কি করে হট করে হলে এই ছেলেগুলো সারা দিন রাত একই কাজ নেশা ভেশা করে যে বান্টির কি করে আমরা বদনাম করব। দলের যুব নেতাদের দ্বন্দ্বে অস্বস্তি, খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। বর্তমান শহরে আনাচে কানাচে কান পাতলেই শোনা যাবে যে এমএলএ খোকন দাসের গোষ্ঠী এবং রাসবিহারীর গোষ্ঠী। এই গোষ্ঠীদ্বন্দ্বের কথা সবাই জানে। কি জন্য হলো, কেন মারপিট করেছে, নিশ্চয়ই ব্যবস্থা। কাঁটার নাম কোন্দল। ভোট আসছে, তার আগে এই ছবিগুলোতেই তৃণমূলের অন্দরে রক্তচাপ বাড়ছে। রণজিৎ ধর, মনতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা। চন্দ্র সূর্য অস্ত গেল, জোনাক ধরে বাতি, কয়লা গেল, নিয়োগ গেল, টোটোতেও দুর্নীতি। ঠিকই শুনছেন, এ রাজ্যে টোটোর নাম্বারে দুর্নীতির হদিশ মিলেছে, অন্তত অভিযোগ এমনটাই। আর যদি দুর্নীতি নাও হয়ে থাকে তাহলে বিষয়টা আরো গুরুতর। 1993 বোম্বের ধারাবাহিক বিস্ফোরণে ব্যবহার করা হয়েছিল গাড়ি। মালেগাঁও বিস্ফোরণে ব্যবহার করা হয়েছিল স্কুটার। 1998-তে কোয়েম্বাটুরে বিস্ফোরক রাখা হয়েছিল সাইকেলে। 4 চাকা হোক বা 2 চাকা, সন্ত্রাসবাদীরা যে কোনো যানই ব্যবহার করতে পারে নাশকতায়। তা সে টোটোও হতে পারে। জলপাইগুড়িতে আপাত নিরীহ একটি টোটোর রেজিস্ট্রেশন ঘিরে যে কাণ্ড ঘটেছে তাতে এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই টোটোটি চালান জলপাইগুড়ির মোহিতনগর পূর্বপাড়ার বাসিন্দা অনিল বসাক। গত 26শে আগস্ট তার মোবাইল ফোনের ট্রাফিক আইন ভাঙার জন্য 500 টাকা জরিমানার নোটিশ আসে। পীড়ক বাগডোগরা থানার পুলিশ। চমকে যান অনিল, কারণ তিনি টোটো চালান জলপাইগুড়িতে, আর ওই একই নম্বরে টোটো চলছে বাগডোগরা শিলিগুড়ি রাস্তায়। বিষয়টি নিয়ে জলপাইগুড়ির কোতোয়ালি থানায় দ্বারস্থ হন অনিল। চিন্তা করে না, আমি তো এরকম কোনোদিন, এটা তো হয় না, আমি তো যাইনি সেদিন। ছেলে কম্পিউটার সার্চ করে দেখে গাড়িটাই আলাদা। মনে হচ্ছে কি আমি এটা তো করি নাই অন্যায়, আমি ফাইন ভরতে যাবো কেন? অনিয়মের দায় কার তা নিয়ে এখন জোর রাজনৈতিক চর্চা। যিনি চালাচ্ছেন, যিনি কেস খেয়েছেন, তিনি ওই নাম্বার টগল করে সেটা চালাচ্ছেন, নতুবা আরটিও দপ্তর থেকে দালালের মাধ্যমে কোনো টাকা পয়সা দিয়ে হয়তো একই নাম্বারের দুজনকে রেজিস্ট্রেশন দিয়ে দেওয়া হয়েছে। পাথর চুরির সিন্ডিকেট চলছে, বালি চুরির চলছে, কয়লা চুরির চলছে। এখন টোটোতে নাম্বার 2 নাম্বারই করার সিন্ডিকেটও চলছে। তৃণমূলের স্থানীয় নেতৃত্ব আবার এর দায় সরকারি কর্মীদের ঘাড়ে চাপিয়েছেন। অটোটিকাস অ্যাক্টের মধ্যে এদেরকে নিয়ে আসা হোক, আর সজাগ থাকুক প্রশাসন, যাতে এই জেলার নাম্বার ওই জেলাতে ব্যবহৃত না হয়। যারা করছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। সম্প্রতি পাকিস্তান থেকে নেপাল হয়ে 3 জৈশী জঙ্গি বিহারে অনুপ্রবেশ করেছে বলে হইচই পড়েছে। স্বাভাবিক কারণেই চিকেন স্নেক শিলিগুড়ি সুরক্ষা নিয়ে চিন্তা বেড়েছে, আর সেই চিন্তা আরও বাড়াচ্ছে টোটোর নম্বর বিভ্রাট। জলপাইগুড়ি থেকে নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। চিংড়িঘাটায় কেমন যানজট হয় সেটা ভুক্তভোগী মাত্রই জানেন। চিংড়িঘাটায় ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যামে আটকে থাকতে হয় নিত্যযাত্রীদের। দেখুন, চিংড়িঘাটার পরের 2টো মেট্রো স্টেশন চালু হয়ে গেলেও চিংড়িঘাটা মেট্রো স্টেশন নাকি চালু হবে না। কেন? কারণ নতুন জট তৈরি হয়েছে আন্ডারপাস নিয়ে। প্রথম জট ইএম বাইপাসের উপর। ক্যাপ্টেন ভেরির দিক থেকে আসা রেল সেতু এবং চিংড়িঘাটার দিকের রেল সেতু জোড়া বাকি, মাত্র 366 মিটার। তার জন্য ইএম বাইপাস বন্ধ রাখতে হবে। আরভিএনএল অনুমতি চেয়েছিল, কলকাতা পুলিশ অনুমতি দেয়নি। নবদিগন্ত থেকে সিটি সেন্টারের মধ্যেও জমি জট। 22শে অগস্ট মেট্রোর মেগা রিলিজের আগে আক্ষেপ করে মেট্রো রেলের জেনারেল ম্যানেজার বলেছিলেন, अगर स्टेट गवर्नमेंट से पूरी मदद मिली होती और हम लोग और एक 13 किलोमीटर चालू कर सकते थे, 13 किलोमीटर मोर। নতুন জট আন্ডারপাস। চিংড়িঘাটার গৌরীকিশোর ঘোষ স্টেশন তৈরি, কিন্তু 366 মিটারের সমস্যা মিটে রেল সেতু জুড়ে গেলেও গৌরীকিশোর ঘোষ স্টেশন খুলবে না। রাজ্যের দাবি, চিংড়িঘাটায় ভিড় নিয়ন্ত্রণে আন্ডারপাস বানিয়ে দিক মেট্রো। মঙ্গলবার আদালতে শুনানির আগে গুরুত্বপূর্ণ চিঠি মেট্রো। মেট্রো জানিয়েছে আগে আন্ডারপাস বানিয়ে দেওয়া হবে, তারপরই গৌরকিশোর ঘোষ স্টেশন খুলবে, অর্থাৎ নলবন আইটি সেন্টার খুলে গেলেও চিংড়িঘাটায় ওঠানামা করা যাবে না। স্বাভাবিকভাবেই বিতর্ক তুঙ্গে উঠেছে, কারণ একটি মেট্রো স্টেশন তৈরি করতে খরচ অনেক।
সেখানে একটি মেট্রো স্টেশন তৈরি হয়ে গেল এবং সেটাকে চালু করা হবে না শুধুমাত্র রাজ্যের খামখেয়ালি পড়ার জন্য, এমনই অভিযোগ মেট্রোর আধিকারিকদের। বিনিয়োগ হলো এই এন্টায়ার পথটা তৈরি করার ক্ষেত্রে এই কানেক্টিভিটিটা যদি এনশিওর করা না যায়, তাহলে এই টাকাটা যদি ব্যাংকেও কেউ রেখে দিত 5 বছর, তার ফিক্সড ডিপোজিট অন্যরকম হতো। সেটা যদি জলে মার খায়, রোজ জল বৃষ্টির মধ্যে থাকে, তাহলে এক্সপোজ যখন হচ্ছে তাহলে এটার সার্ভিস লাইফেরও খানিকটা ক্ষতি হবে। রোদ ঝড় জল সইছে মেট্রোর পিলার, তৈরি হয়ে যাওয়া স্টেশন, এদিকে রাস্তার যানজটে ঘাম ঝরছে জনতার, সুরাহা দুরাস্ত। রেল চাইলে কিনা পারে বলুন তো? আর এবারে রেলপথে জুড়তে চলেছে আইজল। একেবারে দুর্গম পাহাড় কেটে তৈরি হচ্ছে ট্র্যাক, আর এই সুন্দর রেলপথ দিয়ে যাত্রা করতে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা করতে হবে। কিন্তু তার আগেই TV9 বাংলা সেখানে পৌঁছে গিয়েছে। সেখানে ঠিক কি ছবি ধরা পড়ছে দেখুন একবার এক্সক্লুসিভ সেই রিপোর্ট। উত্তর পূর্বের রাজ্যগুলোর মধ্যে অসম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশের রাজধানী ইতিমধ্যেই রেলপথে জুড়েছে। এবার চতুর্থ রাজ্য হিসেবে মিজোরামও এই তালিকায় নাম লেখাচ্ছে। রাজ্যে রেল সংযোগের স্বপ্ন এবার বাস্তবের রূপ পেতে চলেছে। আগামী 13ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈরবী সাইরাং রেলপথের সূচনা করবেন। শিলচর থেকে বদরপুর হয়ে বৈরবী পর্যন্ত এতদিন একটি মাত্র ট্রেন চলাচল করত, অর্থাৎ মিজোরাম রাজ্যে এই বৈরবী পর্যন্ত একটি মাত্র ট্রেনই আসতো, আর সেটা আসতো এই বৈরবী স্টেশন পর্যন্তই। কিন্তু এবার রেল মানচিত্রে স্থান পেতে চলেছে মিজোরামের রাজধানী আইজল। নতুন রেলপথটি হতে চলেছে মিজোরামের রাজধানী আইজলের লাইফ লাইন। পরিবহনের সঙ্গে আর্থিক কর্মকাণ্ডের গতি আসবে, বাড়বে পর্যটনের প্রসার। ইন্ডিয়ার যে মেইন পোর্টসগুলি আছে সেই পোর্টসের থেকে জাহাজ দিয়ে মালপত্র সোজা মায়ানমারের সিটিএ পোর্টে এসে পৌঁছতে পারবে, এবং সিটিএ পোর্ট থেকে আনলোডিং হয়ে হাবিচোয়া পৌঁছে সেখান থেকে ট্রেনে করে সাইরেঙ্গি হোক, শিলচরি হোক, ভৈরবী হোক, সেখানে পৌঁছতে পারবে। মেইন হচ্ছে সামরিক এবং অসামরিক দুটো ক্ষেত্রে যেটা কাজে লাগবে, এবং নর্থ ইস্টের সাথে এখন যেটা আমাদের এক্সিস্টিং কানেক্টিভিটি থ্রু মেইনল্যান্ড, তার একটা অল্টারনেটিভ রুটও তৈরি হয়ে যাবে। বৈরবী থেকে আইজল সড়কপথে পৌঁছাতে প্রায় 10-12 ঘন্টা পেরিয়ে যেত। রেলপথে সেই সময় কমে হবে মাত্র 30 থেকে 40 মিনিট। 1999 সালে এই প্রকল্পের পরিকল্পনা শুরু হয়। দুর্গম পাহাড় কেটে নানা প্রতিকূলতার পথ পেরিয়ে প্রায় 26 বছর উত্তর পূর্বের রেল মানচিত্রে জুড়ে যাচ্ছে মিজোরামের রাজধানী। বৈরবী সাইরাংয়ের মাঝে থাকছে 3টি স্টেশন: হরতকি, কাউনপুই, মুয়ালখং। দেশের দ্বিতীয় সর্বোচ্চ পিলারের উপর তৈরি হয়েছে রেল ব্রিজ, যা দিল্লির কুতুব মিনারের থেকেও 42 মিটার উঁচু। 196 নম্বর পিলার, যার উচ্চতা 114 মিটার। আর এই 114 মিটারই যখন বলা হচ্ছে, তখন সেই পরিসংখ্যান হিসাব দিতে গিয়ে মূলত আসে কুতুব মিনারের কথা, যে কুতুব মিনার থেকে প্রায় 42 মিটার উঁচু এই পিলার। মূলত রেলের আধিকারিকরা জানাচ্ছেন যে আপাতত বৈরবী থেকে সাইরাং যাত্রাপথ শুরু হলেও আগামী দিনে যাত্রাপথ আরও সম্প্রসারিত করারও পরিকল্পনা রয়েছে রেলের। মোট 48টি টানেলের মধ্যে দিয়ে ছুটবে ট্রেন। 3 নম্বর টানেলের দৈর্ঘ্য সব থেকে বেশি, প্রায় 2 কিলোমিটার। 55টি বড় এবং 87টি ছোট সেতু থাকছে এই যাত্রাপথে। 5টি সড়ক সেতু থাকছে রেল লাইনের উপর দিয়ে, 6টি সড়ক থাকছে রেল ব্রিজের নিচ দিয়ে। এই সেই টানেল যার উপরে রয়েছে পাহাড়। রেল আধিকারিক এবং রেল ইঞ্জিনিয়াররা জানাচ্ছেন, ধস নামলেও বা অন্য কোনো বিপর্যয় দেখা দিলেও তাতে রেল লাইন কখনো বিপদের মধ্যে পড়বে না। স্বাভাবিকভাবেই অত্যাধুনিক উপকরণ এবং কাঠামো ব্যবহার করা হয়েছে এই ধরনের সুড়ঙ্গ নির্মাণে। প্রায় 5021 কোটি টাকার এই রেল প্রকল্প।
এই রাজ্যের যোগাযোগ ও বাণিজ্য ক্ষেত্রে যা হয়ে উঠতে চলেছে গেম চেঞ্জার। একদিকে মায়ানমার, অন্যদিকে চীন ও অন্যদিকে বাংলাদেশ, সীমান্তের আশেপাশে থাকা এই রাজ্যটির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রেল পরিষেবা। কারণ ভারতীয় সেনা এবং ভারতীয় সীমান্তরক্ষীর কাছে উপযুক্ত সময় এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে রসদ পৌঁছে দেওয়ার জন্য রেলের মতো গুরুত্বপূর্ণ যান আর কিছুই নেই। আর সেই কারণে এই রেল প্রকল্প অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করছেন সামরিক বিশারদরাই। মিজোরাম থেকে ক্যামেরায় সমর দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। আজকের আকাশটা দেখেছেন? নীল আকাশ, পেজা তুলোর মতন সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে, একেবারে পুজোর পারফেক্ট আকাশ। কিন্তু পুজোর সময় কি আকাশটা এইরকম থাকবে? না, এখনই হলপ করে কিছু বলা যাচ্ছে না, কিন্তু যে খবর আমরা পাচ্ছি তা দুশ্চিন্তার। পুজোর মাসে মানে সেপ্টেম্বরে দক্ষিণবঙ্গে অতিবৃষ্টির পূর্বাভাস। আকাশ জুড়ে শরতের ছোঁয়া, এমন দৃশ্য দেখেই হয়তো কবিগুরু লিখেছিলেন, নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা। সেপ্টেম্বরে কি আকাশ ভরসা দেবে, নাকি আবার বন্যা? আবার ভেলা মানে নৌকা নামবে? স্বস্তিতে অবশ্য রাখছে না পূর্বাভাস। সেপ্টেম্বরে দেশে 9% বেশি বৃষ্টির আশঙ্কা। সেপ্টেম্বরে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির ইঙ্গিত দক্ষিণবঙ্গেও। জুন থেকে আগস্ট গোটা দেশে এবার বৃষ্টি অনেকটাই বেশি। দেশে স্বাভাবিকের থেকে 6% বেশি বৃষ্টি হয়েছে, দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে 15% বেশি বৃষ্টি। সেপ্টেম্বর মাসেও স্বাভাবিকের থেকে অনেক বেশি বৃষ্টির পূর্বাভাস দিল নয়াদিল্লির মৌসুম ভবন। দেশের একটা বড় অংশ জুড়ে যা বৃষ্টি হওয়ার কথা তার থেকে বেশি বৃষ্টি হবে, যার মধ্যে পড়ে যাচ্ছে দক্ষিণবঙ্গ এবং পশ্চিম ঝাড়খণ্ড। অর্থাৎ পুজোর মাসেও দুশ্চিন্তায় রাখতে চলেছে বর্ষা। সেপ্টেম্বরে বেশি বৃষ্টি মানেই বন্যার আশঙ্কা বেশি, কারণ জুন, জুলাই, অগাস্টের বৃষ্টিতে টইটুম্বুর নদী, নালা, খাল, বিল ভর্তি, বাঁধ, জলাধার। সবচেয়ে বড় উদাহরণ 78-এর বন্যা। সেবার দক্ষিণবঙ্গে জুন মাসে 253 মিলিমিটার বৃষ্টি হয়, জুলাইয়ে 274.1 মিলিমিটার, অগাস্টে 349.1 মিলিমিটার বৃষ্টি হয়। সেপ্টেম্বরে বৃষ্টি হয় সবচেয়ে বেশি 591.8 মিলিমিটার। ভেসে যায় দক্ষিণবঙ্গ। এবারও অতিবৃষ্টি হলে ভয় পুজোর ঠিক মুখে মুখে। মহালয়ার সপ্তাহে বেশি বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গে। পুজোর 4 দিন কতটা বৃষ্টি হবে, ভাসিয়ে দেওয়ার মতো বৃষ্টি হবে কিনা সেটা এখনো স্পষ্ট নয়। কিন্তু আগামী 3 সপ্তাহের চেয়েও যেটা দেখা যাচ্ছে, পুজোর ঠিক আগের সপ্তাহে অর্থাৎ মহালয়ার আগে পরে এই সময়টাতে স্বাভাবিকের থেকে অনেক বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গ, এমনকি উত্তরবঙ্গ, তার সঙ্গে উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, এই সব জায়গায় যে অঞ্চলটা নীল হয়ে রয়েছে এই সব জায়গাতেই, অর্থাৎ যে সময় পুজোর কেনাকাটা চরমে পৌঁছবে, মণ্ডপ এবং প্রতিমা তৈরির কাজ একেবারে শেষ মুহূর্তে থাকবে, তখন বারবার বাদ সাধতে পারে বৃষ্টি। প্রকৃতির বাধা সামনে ওঠায় এবারের পুজোর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে বর্ষা বিদায়ের দিনক্ষণ যে লক্ষ্মী পুজোরও পরে। কমলেশ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু, কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH